প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত এনসিপির বৈঠক আজ। গুরুত্ব পাবে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। নূরের শারীরিক অবস্থার উন্নতি, এক সপ্তাহের মধ্যে রিলিজ দেবে ঢাকা মেডিকেল, খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট ঢুকে পড়বে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও সংশয় দেখছেন রিজভী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর সহ আহত অর্ধশতাধিক। রাকসু নির্বাচনে ভোটার তালিকায় আপত্তি, ছাত্রদলের কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিকেলে বিএনপি জামাত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রেস উইং জানিয়েছে, বিকেল 4:30টায় জামাতে ইসলামীর সাথে দেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে। জামাতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল থাকবে। এছাড়া সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক হবে। সংগঠনটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৈঠকে উপস্থিত থাকবেন। আর 3টা থেকে বৈঠকের সময় পিছিয়ে 7:30টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি। সবশেষ 22 জুলাই বিএনপি জামাত এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ধীরে ধীরে স্বাস্থ্য অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, নূরের চিকিৎসার জন্য নাক, কান, গলা ও নিউরো বিশেষজ্ঞ সহ 6 সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে। নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কের রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নূর। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে বলে জানান পরিচালক। এছাড়া সবশেষ সিটি স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি কমে আসছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান তিনি। মানসিক ট্রমার মধ্যে থাকায় কিছুটা জটিলতা আছে, তবে তা দ্রুতই সেরে যাবে বলে জানান চিকিৎসক। নূর ছাড়াও গণ অধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এদিকে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তার চিকিৎসার খোঁজ খবর নেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে দেখতে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নুরুল হক নূরের খোঁজ খবর নেন তিনি। উনি আগে যে হাসপাতালে ছিলেন, ইসলামী ব্যাংক হসপিটাল, সেখানে একটা সিটি স্ক্যান করেছিলেন। পরে আমরা পরদিন সকালে, 30 তারিখ সকালে আমরা আবার একটা সিটি স্ক্যান করি। তো আমরা ওনাকে নেসেসারি যেসব ব্যবস্থা বা পরীক্ষা নিরীক্ষা আমরা আইসিইউতে রেখেই চালিয়ে যাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রবিবার সকালে গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ জানান, সকাল 10টায় ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন বলে জানান আবু হানিফ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। আহত নুরুল হক নূরের শারীরিক অবস্থা জানার জন্য বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জেড.এম. জাহিদ হোসেনকে শনিবার রাতে ঢাকা মেডিকেলে পাঠান। বেগম খালেদা জিয়া নূরের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। বিএনপি চেয়ারপারসন নূরের যথাযথ চিকিৎসার জন্য ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কেউ যেন নির্বাচন কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে। এই ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট ঢুকে পড়তে পারে বলে শঙ্কা তার। জানান, উৎসবমুখর নির্বাচন করতে চায় সরকার, পুলিশ নিষ্ক্রিয় নয় বলে মন্তব্য তার। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর যতটা প্রস্তুতি দরকার সব প্রস্তুতি আছে। আগেই অ্যাকশনে যাওয়া উচিত হলেও জাতীয় পার্টির অফিসে আগুন ধরানোর পরই আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাক্টিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সরোয়ার্দী উদ্যানে দাবি আদায়ে আন্দোলন হতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে, তবে অবাধ নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি দেখছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি আনোয়ারুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। গত 16 বছরে নির্বাচন কমিশনের উপর যে আস্থা উঠে গেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক দেশে এই হামলা কখনোই কাম্য নয়। নির্বাচন হবে, হওয়ার ক্ষেত্রে যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে, যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়। এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা, তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন। কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে, এটাও তো একটা প্রশাসন, যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা, কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটা নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। আগামী নির্বাচনে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করবে ইসি। প্রবাসীদের পাশাপাশি কয়েদিদের ভোটদানের ব্যাপারেও ভাবছে কমিশন। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সংবিধান কোনো বাধা নেই। করবেন কি করবেন না এটা তো ডেফিনেটলি যিনি প্রার্থী হবেন তার ব্যাপার। তবে সাংবিধানিকভাবে আমাদের দিক থেকে কোনো সীমাবদ্ধতা নেই। আমরা এটা সরাসরি বলতে পারি যে আমাদের সংবিধানের কোনো ধারায় এটাকে কোনোভাবেই লিমিটেশন আনা হয়নি। দেয়ার ইজ নো লিগাল ব্যারিয়ার for the persons with these types of limitations to enroll themselves in the electoral roll or electoral process. সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে বোধহয় অন্তর্ভুক্তিমূলক হলো। মানুষকে নিয়ে কিন্তু তখন ভাবি না, আমি কিন্তু একটা সার্বভৌম সংসদ নির্বাচন করছি। মানুষের রাজনৈতিক দল হচ্ছে ভেহিকেল, তো সব মানুষই যদি অংশগ্রহণ না করে তাহলে সেটা কিভাবে আমাদের সভরেন লেজিসলেটর রূপে ফর্ম। সো আমি মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণার আজ ৬ষ্ঠ দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাবিল, ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন?
মামুন, আপনি জানেন যে আজকে আসলে ডাকসু নির্বাচনের ৬ষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচার চলছে এবং বৃষ্টির কারণে সকাল থেকে কিন্তু নির্বাচনী প্রচার কিছুটা থেমেছিল এবং বৃষ্টি থামার পর থেকে অর্থাৎ দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থীরা তারা আবারও ক্যাম্পাসে নেমেছেন এবং তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি নিরপেক্ষ যে সকল প্রার্থীরা রয়েছেন অর্থাৎ দল নিরপেক্ষ তারা কিন্তু ভিসি চত্বরে কিছুক্ষণ আগে প্রচারণা চালিয়েছেন এবং লিফলেট বিলি করেছেন। এবং আজকের আপনি জানেন যে ডাকসু যে নির্বাচনে আজকে যে আলোচিত বিষয় সেটি হচ্ছে যে শিবির সমর্থিত যিনি জিএস প্রার্থী ফরহাদ তার বিরুদ্ধে একটি রিট আবেদন হয়েছে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে এবং সেই বিষয়ে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং শিবির সমর্থিত প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারা সেই বিষয়টি নিশ্চয়ই কথা বলবেন। এবং এর কিছুক্ষণ আগেই কিন্তু যিনি রিটকারী রয়েছেন তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি যেটি আসলে তার যেটি দাবি সেটি হচ্ছে যে যিনি জিএস প্রার্থী ফরহাদ তিনি বলেছেন যে ছাত্রলীগ থেকে পদত্যাগ করার তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই দাবিটি করে কিন্তু তিনি রিট করেছেন। এবং আপনি জানেন যে শিবিরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ অন্যান্য প্যানেলের প্রার্থীরা তারা করছেন। তারা অন্যতম অভিযোগ যেটি আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এবং শিবিরের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদেরকে এক ধরনের ট্যাগিংয়ের রাজনীতির শিকার হতে হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ করে আসলে নির্বাচন থেকে পিছিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র চলছে। এবং সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে আজকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু একটি জমজমাট অবস্থায় রয়েছে এবং যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন হলে যাচ্ছেন এবং যেসব পয়েন্টে আসলে শিক্ষার্থীদের সমাগম বেশি হয় সেসব পয়েন্টে কিন্তু তারা আসলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। তো এই মুহূর্তে আসলে যেটা বলা চলে যে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এক ধরনের আমেজ বিরাজ করছে। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর আবারও দফায় দফায় চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানভীর হায়দার আলী সহ আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুর থেকে থেমে থেমে শুরু হয় সংঘর্ষ। এর আগে শনিবার রাত 12টার দিকে এক নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট সংলগ্ন ভাড়া বাসায় গেট বন্ধের পর আসলে তাকে হেনস্থা করে ওই বাড়ির দারোয়ান। পরে ভুক্তভোগী ছাত্রী তার বন্ধুদের ডাকলে ধাওয়া করে দারোয়ানকে। এই ঘটনায় হামলায় মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন 1/2 শিক্ষার্থী। গুরুতর আহতদের নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে রাত 3:30টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল। বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। সকাল 9টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার পর 10টার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সংগঠনটি। রাজশাহী ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, প্রথম বর্ষের 5,000 শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে নির্বাচন অংশ নেবেন না তারা। এদিকে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর সেতাউর রহমান জানান, প্রথম বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে নতুনভাবে তফসিল ঘোষণা করতে হবে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল। এতে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়নপত্র উত্তোলন। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে, এ ব্যাপারে বিস্তারিত জানবো। আদিত্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? মনোনয়নপত্র উত্তোলন কার্যক্রম কি এখনো বন্ধ রয়েছে? ভাঙচুর করে এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসলে পরে দেখা যায় যে তালা। এই সময় থেকে উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুপুরের দিকে নেতাকর্মীরা বলে
ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয় এবং তারা বিভিন্ন একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে ডাকসু নির্বাচনের যে অনুষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে জরুরি বৈঠক বসে এবং বৈঠক এখন পর্যন্ত বৈঠকে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এর প্রেক্ষিতে দুপুর ঠিক 1টার দিকে তালা ভেঙে বিদ্যালয়ে যায় এবং ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে তারা মনোনয়ন করছে। এর মাঝেও কিন্তু ছাত্র শিবির বিরোধী আন্দোলন এবং আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন। তবে আমরা বাহিনী যেদিকে আমরা পুলিশ বা সেনাবাহিনী এখনো কিন্তু ক্যাম্পাসে এই রাষ্ট্র চত্বর এলাকা বা আশপাশের এলাকায় এখনো আমরা তাদেরকে দেখতে পাইনি। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংস্কারের দায়িত্ব শুধু জাতীয় ঐক্যমত্য কমিশন বা সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এ বিষয়ে সব পক্ষকে চাপ প্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পরবর্তী পরিস্থিতি নিয়ে বিজেসির সেমিনারে এই আহ্বান জানান তিনি। আলী রিয়াজ বলেন, গণমাধ্যম আর দোকানদার এক বিষয় নয়। চতুর্থ স্তম্ভ হতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। অধিকাংশ মিডিয়া মালিক অন্যের স্বার্থ সুরক্ষায় কাজ করেন, এমন মন্তব্য তার। সেমিনারে অন্য আলোচকরা বলেন, প্রেস কাউন্সিল কাগুজে বাঘ। কর্তৃত্ব খর্ব হওয়ার ভয়ে সরকার গণমাধ্যম কমিশন করছে না। গণমাধ্যম সংস্কারে দেয়া ভালো সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের তাগিদ দেন সাংবাদিক নেতারা। বিগত সরকার স্বৈরাচার হওয়ার পেছনে কিছু সাংবাদিকের দায় আছে বলেও মনে করেন আলোচকরা। এ বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে হলে মিডিয়াকে শক্তিশালী ভূমিকা পালনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুম খুনের মতো অপকর্ম বন্ধে প্রতিশ্রুতি আদায় করতে হবে। সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের। কারণ কি জানেন, তাহলে আপনাদেরই সরকারকে চাপ, কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে, তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসে অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যা গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা, তারা এইরকম ফোন করবে না। এই ব্যবস্থায় এই অধিকার রাজনীতিবিদরা দিক। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের স্থানে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত $1 বিলিয়ন বেঁচে যেত। জানান, বাজারে আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেবার পর কঠোর হবে সরকার। রাজধানীতে কারওয়ান বাজারে আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকবার পরও বাংলাদেশ এগুতে পারেনি ঠিকমতো, অথচ ভারত সহ অন্য দেশ পাট শিল্পকে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। পাট শিল্পের বিকাশ হলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের রপ্তানি $3 বিলিয়ন নেওয়া সম্ভব। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক মানুষের স্বাস্থ্য ঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না, হয়তো এটার জন্য একটা সময় দিবেন, আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নেবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বৈঠকে চীনের সাথে সম্পর্কের ইতিবাচক দিক উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেছেন, আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতেই দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বৈঠকে চীন ও ভারতের সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে দুদেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর তীর্থক্ষেত্র দর্শনের জন্য চীনে অবস্থিত কৈলাস মানস
সরবরে ভারতীয়দের যাত্রা পুনরায় শুরু করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে চলেছে, যার মাধ্যমে উপকৃত হবে দুদেশের 2.8 বিলিয়ন মানুষ। এদিকে একই সম্মেলনে অংশ নিতে রবিবার চীনে থিয়ানজিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে চীন প্রেসিডেন্ট সহ 20 বিশ্ব নেতার সাথে বৈঠক করবেন তিনি। এরপর প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করতে বেইজিং সফর করবেন রুশ প্রেসিডেন্ট। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামাত এনসিপির বৈঠক আজ। গুরুত্ব পাবে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন। নূরের শারীরিক অবস্থার উন্নতি, 1 সপ্তাহের মধ্যে রিলিজ দেবে ঢাকা মেডিকেল। খোঁজ নিলেন রাষ্ট্রপতি ও খালেদা জিয়া। কাউকেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না, ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট ঢুকে পড়বে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও সংশয় দেখছেন রিজভী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, প্রক্টর সহ আহত 1/2 রাকসু নির্বাচনে ভোটার তালিকায় আপত্তি ছাত্রদলের, কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।